স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর বিশেষ জীবন যাপনের কথা তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে। আর তারই ধারাবাহিকতায় আজ বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম টিম চলে এসেছে নারায়ণগঞ্জের চাষারায়। দর্শক, আজ আমরা চাষারায় বসবাসকারী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর এই বিশেষ জীবনযাপনের কথা তুলে ধরব বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এই পরিবারগুলোর এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, এই উদ্দেশ্যে যখন আমি চাষারার চানমারি এলাকায় এসে পৌঁছলাম, দেখা পেলাম একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের এবং সামনেই বসে থাকতে দেখলাম একদল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবককে। ওনারা তাদের সন্তানকে এই স্কুলে দিয়ে অপেক্ষা করছেন। দর্শক, এই অভিভাবকদের কাছে ফিরবো, শুনবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে ওনাদের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। তবে তার আগে চলে যাব এই বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠান প্রধানের কাছে, জানবো এই বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে। থাকুন দর্শক আমার সাথে। দর্শক, আমি চলে আসলাম লার্নিং ট্রি স্পেশাল কেয়ার সেন্টারের অধ্যক্ষ মহোদয়ের রুমে। অধ্যক্ষ মহোদয় আমার সামনেই বসে আছেন। এবারে পরিচিত হব ওনার সাথে এবং জানবো এই বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপা, অসংখ্য ধন্যবাদ। আমিও ভালো আছি। প্রথমেই আপনার নামটা জানতে চাই। আমি হচ্ছি রহিমা খাতুন রিতা। আপনি তো এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে কাজ করছেন। জি, আমি ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল লার্নিং ট্রি স্পেশাল নিডস সেন্টার। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে কতটি বাচ্চা আছে? আমার এখন রানিং আছে 35 জন বেবি। আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষা গ্রহণ করছে বা সাপোর্ট নিচ্ছে, তাদের মধ্যে কোন কোন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বাচ্চারা এখানে সেবা নিচ্ছে? সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তবে আমার মেইন ফোকাস হচ্ছে অটিজম। তারপর পাশাপাশি আছে আপনার ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এই বাচ্চা। তবে মেইন ফোকাস হচ্ছে আমার অটিজম চাইল্ড। আপা, লার্নিং ট্রি স্পেশাল কেয়ার সেন্টারের যাত্রা শুরু হলো কবে? আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে 2014 থেকে। দীর্ঘ পথ আপনারা অতিক্রম করেছেন, তাই না? আপা, এমন একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করছেন দীর্ঘদিন থেকে। বর্তমান সময়ে আসলে কী ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে এমন একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে যেয়ে? আপা, প্রথমেই আমাকে যেটা চ্যালেঞ্জ নিতে হচ্ছে সেটা হচ্ছে প্লেসমেন্টটা। নারায়ণগঞ্জ জায়গাটা এত ছোট একটা জায়গা, তার চেয়ে সবচেয়ে বড় বাধার সম্মুখীন যেটা হই আমি, মানে কোনো বাড়িওয়ালা বলি বা যাদের জায়গা আছে, তারা যখনই শোনে যে স্পেশাল স্কুল, স্পেশাল সেন্টার, না না এখানে দেওয়া যাবে না, ওরা অনেক হইচই করবে, অনেক অ্যাগ্রেসিভ থাকে। আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি স্কুল খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এখন যে প্লেসটাতে আছি, যিনি এটার মালিক আছেন, ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে এখন আমি বর্তমানে এখানে চালাতে পারছি। তারপরও নারায়ণগঞ্জে যেই পরিমাণ বাচ্চা আছে সেই পরিমাণ জায়গা আমার নাই বিধায় আমি এখনও তাদেরকে সবাইকে সার্ভিস দিতে পারছি না, কারণ আমার জায়গাটা অনেক ছোট।
তারপরে যে বাচ্চাগুলো আছে আমাকে শিফট করে করে আমাকে এই ক্লাস কার্যক্রমগুলো চালাতে হচ্ছে, কারণ আমি একসাথে যদি গ্যাদারিং করে 30টা বাচ্চাকে একটা ক্লাসরুমে রাখি বা স্কুলটাতে রাখি, অনেক হয়েছে যে বাচ্চারাও সেই সার্ভিসটা নিতে পারে না। আমাকে আরেকটা চ্যালেঞ্জিংয়ে পড়তে হয়, যেটা টিচার ম্যানেজ করাটা। এই প্রফেশনে সবাই আসতে চায় না, কারণ এখানে খুব ধৈর্য, খুব মমতা প্লাস খুব সাহস নিয়ে কাজ করতে হয়, যেটা সবার মধ্যে থাকে না। আমাকে এই চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত চ্যালেঞ্জটাকে ফেস করছি। অভিভাবকরা প্রায় অনুযোগ করে থাকেন আসলে স্পেশাল স্কুলগুলোর এত খরচ আমরা কুলিয়ে উঠতে পারি না, যার ফলে বাচ্চাকে প্রয়োজন থাকা সত্ত্বেও, চাহিদা থাকা সত্ত্বেও আমরা স্পেশাল স্কুলে দিতে পারি না। সেক্ষেত্রে আপা আসলে আপনি কি বলবেন, তারা যে অভিযোগগুলো করে সেই অভিযোগগুলো আসলে কতটা সঠিক বা যথার্থ? আপা, অভিভাবকদের অভিযোগটা আসলে সত্য, প্রচুর খরচ। আমরা যখন একটা ইনস্ট্রুমেন্ট কিনতে যাই বাচ্চাদের জন্য, ওগুলোর হাই রেঞ্জ। আমি যেই সেন্টারটা চালাচ্ছি, এই সেন্টারটার মানে নর্মালি যে ভাড়াটা হওয়ার কথা, যে কস্টিংটা হওয়ার কথা, জাস্ট স্কুল চালাচ্ছি বিধে আমাকে এটা 3 গুণ পে করতে হচ্ছে। এখানে আমার কস্টিংটা প্রচুর। এই সেক্টরে যে টিচারদের আনবো, টিচারদের যে একটা কিন্ডারগার্টেনে ন্যূনতম একটা স্যালারিতেই টিচাররা জব করছে, কিন্তু যখনই তারা স্পেশাল সেক্টরে স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করতে হবে চিন্তা করছে, তখন তারা রাজি হচ্ছে না। তখন আমাকে তাদেরকেও 3 গুণ স্যালারি দিয়েই এই প্রফেশনে আনতে হচ্ছে। এখানে আমাদেরও খরচটা প্রচুর, যার কারণে আমরা বাধ্য হই, আমাদেরও খারাপ লাগে। এই জন্য আমি মানে আশা করব যে এই সেক্টরটা নিয়ে সরকারিভাবে যারা কাজ করছেন তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমি মনে করি যে প্যারেন্টস এই বাচ্চাগুলোকে নিয়ে চলতেছেন তাদের কিছুটা হেল্প হয়, কারণ এটা একদম লং টাইম একটা প্রসেস। দীর্ঘমেয়াদী আসলে সার্ভিস নিতে হবে, সেবা নিতে হবে এই বাচ্চাদের জন্য। সেই জন্য যদি সরকার আমাদের পাশে বা আশেপাশে যারা চ্যারিটি করছেন তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমি মনে করি যে আমরা আরও স্মুথলি প্যারেন্টসদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। আপা, আমি যখন আপনার এখানে আসছিলাম দেখলাম বেশ কয়েকজন মা বাবা বাইরে ওয়েটিংয়ে অপেক্ষা করছেন। আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই এবং এই স্পেশাল নিড বাচ্চাদেরকে নিয়ে তাদের এই যে বিশেষ পথ চলা সেই অভিজ্ঞতাটা জানতে চাই। অবশ্যই আপা, চলুন আমরা মায়েদের সাথে কথা বলি। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে কথা বলবো আমাদের স্পেশাল নিড শিশুদের মা বাবার সাথে। শুনবো স্পেশাল নিড সন্তানদেরকে নিয়ে এই মা বাবার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু এবং তাদের মা বাবার সাথে। জি আপা, আপনাকে দিয়ে শুরু করি। আপনার নামটি বলবেন, আপনার সন্তানের নাম আর বয়সটি বলবেন, ওর সমস্যাটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহাজা বিন ফেরদৌস। আমার বাচ্চা মাহনাজ খানুম সাইমা, ওর বয়স 4.5 বছর। ও ASD পেশেন্ট, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। সেটা জি জি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। আপনি কি করছেন? আমি আছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। বাচ্চা কয়জন আপা আপনার? আমার একটাই বাচ্চা। একটাই বাচ্চা না? আপা, মাহনাজের বাবা কি করেন? মাহনাজের বাবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি আপা, আপনার পরিচয়টা। আমি হচ্ছে ফারহানা রহমান, আমার মেয়ে ফাতেমা। আমার মেয়ে হচ্ছে অটিজম ASD বাচ্চা। আমি স্কুলিং করছি 7 বছর যাবত। আচ্ছা, ফাতেমার বয়স কত এখন? এখন 9 বছর। আপা, বাচ্চা কি একটাই? না, আমার আর একটা ছোট ছেলে আছে, ও অসুস্থ বাচ্চা। ওর বয়স কত? ও হচ্ছে 2.5 বছর। ফাতেমার বাবা কি করেন? বিজনেস করেন। ফাতেমা কি আর কিছু বলতে চায় দর্শকদেরকে? আতো তাকে দুটা কি এত ডাকি পুকুর দাদা নানা কেন বো। চমৎকার চমৎকার ফাতেমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি আপা? আমার নাম রাবেনা আক্তার কলি। আমার ছেলের নাম ইয়াসিন, ওর 5.5 বছর এখন। আমার ছেলেটা ADHD অটিজমে আছে। আপনার সন্তান মোট কজন? আমার 2 ছেলে। বড় ছেলেটা 5.5 বছর, এটা ছোট ছেলে। ওর বয়স কত এখন? ওর এখন 3 মাস। কি নাম রেখেছেন? ইউসুফ। ইউসুফের 3 মাস বয়স, তার মানে ইউসুফ হলো ছোট ছেলে আপনার। ইয়াসিনের বাবা কি করেন? ইয়াসিনের বাবা প্রাইভেট কোম্পানিতে জব করে, উনি আমার পাশেই আছে। ও আচ্ছা, আপনি ইয়াসিনের বাবা? জি জি। ইয়াসিন, ইয়াসিন, সালাম দাও। সালাম দাও। ইয়াসিন, সালাম। ওয়ালাইকুম আসসালাম। টাটা দাও, টাটা। ইয়াসিন ভাই, আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। ইয়াসিনের বয়স কত এখন? 5.5 বছর। ও তো ASD আপা যেটা বললেন। সুপ্রিয় দর্শক,
অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। এবারে চলে যাব মা বাবার কাছে, শুনবো তাদের স্পেশাল নিডস সন্তানদেরকে নিয়ে তাদের পথ চলার অভিজ্ঞতার কথা। প্রথমে আমি চলে যাচ্ছি মাহানাজের আম্মুর কাছে। জি আপা, মাহানাজকে নিয়ে আপনার এই যে পথ চলা, এই পথ চলার অভিজ্ঞতার কথা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। 3 বছর বয়সে যখন মাহানাজেরকে আমরা ডক্টর দেখালাম, যখন কথা বলছিল না বা ওর কিছু আচার আচরণগত সমস্যা ছিল, তখন অনেকেই বলছিল এটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু মায়ের মন মানছিল না। ডক্টর দেখালাম, ডক্টর যখন প্রথমে বললেন আপনার বাচ্চাটা আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো না, ওর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটাকে আমরা ASD বলি, সেরকম পেশেন্ট, তো একে নিয়ে আপনার কিছুটা সংগ্রাম করতে হবে। ডক্টরের পরামর্শই ডেকে আরে দিলাম। আবার ফলো আপে গেলাম ডাক্তারের, তখন বললেন যে একটা স্পেশাল একটা স্কুল খুঁজে ওর জন্য সাথে সাথে থেরাপির ব্যবস্থা করার জন্য। যখন লার্নিং ট্রিতে আসলাম, বড় মিস আমাদেরকে অনেক সহযোগিতা করলেন, আমাদেরকে অভয় দিলেন। ওর বাবা সহ এসেছিলাম যে আপনারা এখানে ভর্তি করেন, ওর যেহেতু আই কন্ট্যাক্টের প্রবলেম আছে এবং বিহেভিয়ারালে অনেক প্রবলেম ছিল, ও একটু পরপরই হাইপার হয়ে যেত, ওকে কন্ট্রোল করা কষ্ট ছিল। তবে 3 মাস পরে আমরা সেটার গিয়ে রেজাল্ট পেলাম এবং বাসাতেও আমি আমার পরিবার, আমার ইনলস ফ্যামিলি, আমার নিজের পরিবার মানে বাবা মা থেকে শুরু করে সবারই সহযোগিতা পেলাম। সেই সহযোগিতার কারণেই আমি আলহামদুলিল্লাহ এখন বলতে পারি যে মাহানাজ অনেকটা মানে দেখে বোঝা যায় না, খুব অনেকক্ষণ ধরে অবজার্ভ করলে বোঝা যায় যে ওর হয়তো কিছুটা প্রবলেম আছে, কিন্তু স্বাভাবিক চোখে কিন্তু ধরা পড়ে না। 1 ওয়ার্ড 2 ওয়ার্ড করে এখন 3 ওয়ার্ডের পরে এখন ফুল সেন্টেন্সও বলতে পারে। এই জার্নিতে আপনি আপনার পরিবার, তারপর আশেপাশের পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবার কাছ থেকেই সাপোর্ট পেয়েছেন? সবার কাছ থেকে তো আসলে সহযোগিতা ওভাবে পাওয়া যায় না, কিছুটা তো হয়তো অবস্টেকল আমাকে পার হতে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। তো যুদ্ধ করতে করতেই এতটুকু পর্যন্ত এসেছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপা। এবারে চলে যাব ফাতেমার আম্মুর কাছে, শুনবো ফাতেমাকে নিয়ে এই মায়ের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। জি আপা। প্রথমত আমি মানতে পারিনি, আমার শাশুড়ি আমাকে বলছেন, তখন আমি কষ্ট পেতাম, যেটা সত্যি কথা, কিন্তু ওনার জন্যই আজকে আমি এতখানি আসতে পারছি। এই পথ চলাটা এত সহজ ছিল না। ফার্স্ট যখন আমাকে বলা হয়েছে যে চোখের দিকে তাকায় না, তো তখন আমি মানতে পারিনি যে চোখের দিকে তাকায় না এটা কোনো সমস্যা না। তো সেভাবে কখনো লক্ষ্য করিনি, কারণ নিজের ফার্স্ট বেবি এরকমভাবে লক্ষ্য করা হয় না। তো আমার শাশুড়ি সবসময় বলতো ওকে একটা ডাক্তার দেখাবো, করব। তো সে আমার সঙ্গে একদিন যায়, তো ঢাকায় স্কোয়ারে দেখানোর পর তারা বলতেছিল আমরা একটা সেশন নেই, তারপর বলতে পারবো। তো সেই প্রেক্ষিতে দেখা যায় যে যখন বুঝতে পারলাম, এটা মানতে আমার খুব কষ্ট হয়েছে। ফ্যামিলিগতভাবে যেটা পেয়েছি আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেকটা সাপোর্ট পেয়েছি। এই জার্নিটাতে আমি অনেক দৌড়াদৌড়ি করছি, সেটা বলেন দেশের বাহিরে বলেন দেশের ভিতরে বলেন। অস্থিরতা ছিল, প্লাস ওর ডেভেলপমেন্টের যেই এইগুলা যে অন্যান্য বাচ্চারা যা করতো কম্পেয়ার করলে তখন খুবই কষ্ট পেতাম, কান্না করতাম। এবং মানুষ বাহিরের পারিপার্শ্বিক মানুষজন যখন এখনও নেগেটিভ কিছু বলে, ওকে দেখলে একটু সরে যায় বা কিছু হয়, মানে নিজের কাছে খুব খারাপ লাগতো। কিন্তু এখন আর সেটা করি না, এখন হচ্ছে আমার কাছে যা আছে তা তোমাদের কাছে নেই। শব্দ ছিল না ওর মধ্যে, ভার্বালি কোনো কথা ছিল না। আপনি শুনতে পাচ্ছেন যে সে তার নাম বলতে পারে, বাবার নাম, মার নাম, ঠিকানা, সমস্ত কিছু বলতে পারতেছে। অনেক রাত জাগা ছিল, ঘুমের ডিসিপ্লিন ছিল না। খাবার দাবার এখন নিজে নিতে পারে, নিজে গরম করতে পারতেছে, নিজে বলতে পারতেছে এটা খাবো এটা খাবো, খাবারের নাম বলতে পারতেছে, তার নিজের পছন্দ আছে অপছন্দ আছে, সব কিছু এখন বুঝতে, মানে একটা মানুষের যে বোধ শক্তিটা, ঘ্রাণ শক্তিটা, সম্পূর্ণ কিছু এখন তার আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বাচ্চাদের দিয়ে সাধারণত এটা হয় না, কিন্তু করতে করতে হয়েছে, সেটাই প্রচেষ্টা ছিল। দর্শক, এবারে চলে যাব আমরা অটিজম বয়স সম্পন্ন শিশু ইয়াসিনের মা বাবার কাছে। ইয়াসিনের তো বয়স এখন 5.5 বছর। তো এই 5.5 বছরের
জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমরা যখন ছোটোবেলায় ওর বুঝতে পারি সমস্যাটা, যখন 14 মাস বয়স, 1 বছর শেষ হলো, দেখলাম যে অন্য বাচ্চাদের মতো ওরকম কথা বলতেছে না, বা আই কন্ট্যাক্টটা চলে গেল। হঠাৎ করে আগে তাকাই তো হঠাৎ করে আই কন্ট্যাক্টটা চলে গেল, তাকাচ্ছে না। তখন নিয়ে গেলাম ডাক্তারকে, তখন করোনা পড়ে গেল। তো এই যে ওর বাসার মধ্যে যে বন্দি হয়ে যাওয়াটা, তারপর খাচ্ছে না, মোবাইল দিয়ে দেখাই দিয়েছিলাম, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। মানে খাওয়ার সময়টা তাড়াতাড়ি করার জন্য মোবাইলটা দিয়ে দিলাম। ও দেখতাম যে মোবাইলটা দিলেই শান্ত থাকে। তখন বুঝতে পারি না, প্রথম বাচ্চা ছিল, দিছি। তা আস্তে আস্তে ওর সমস্যাটা আরও অনেক গাড়ায় গেল। এমন এক অবস্থা হয়ে গেল যে রাস্তায় আমরা বেরোতে পারতেছি না, বের হইলে দিত একটা দৌড়, এরকম হয়ে গেল। তারপর আস্তে আস্তে এরকম যত বড় হইতেছে, 2 বছর 3 বছর, মানে অন্য সব বাচ্চাদের মতন না। আসলে আমি কি বলবো, মানে অনেক কথা শুনছি, অনেকের থেকে শুনছি। তখন মানে বলতে গেলে আমার জার্নিটা সেই 14 মাস থেকেই শুরু হয়েছে, যখন ডাক্তার নিষেধ করে দিল খাওয়া দাওয়াগুলো, যে এগুলো ওদের জন্য নিষেধ। যেমন আটা, আমার ছেলেটা রুটি পরোটা এগুলো অনেক পছন্দ করতো, যেমন দুধ খাওয়াইতাম, তো এগুলো টোটালি অফ করে দিলাম। তখন দেখলাম কি যে ওর খাওয়ার জন্য কিছুই নাই, সব কিছুতে আটা ময়দাদের তৈরি জিনিস, এগুলো সব ওর জন্য নিষেধ হয়ে গেল। ওরে অন্য সব বাচ্চার দোকান থেকে অ্যাভেলেবেল কিনে খাচ্ছে। আমার ছেলে দোকানে যায়, হাত দিয়ে সে দেখা দিচ্ছে যে এটা খাবে, কিন্তু আমরা বাবা মা হিসাবে সেটা দিতে পারতেছি না। তখন একদম বাবা মা হিসাবে মানে আমাদের যে ভিতরে কেমন লাগতেছে সেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। স্টিল এখনো এই যে আমার সেকেন্ড বাচ্চাটা হয়েছে, এখনো মানে এখনো দোকানে যায় যায়, আমরা বাবা মা দিতে পারি না। তখন কি করি, দিই না, আমরাও খাওয়া বন্ধ করে দিছি। যেমন ও যা খায় না, তাহলে ঘর আনাই আমরা টোটালি অফ করে দিছি, যে আমার বাচ্চাটা খাবে না, আমরাও খাচ্ছি না। তো এখন এই যে স্কুলে দেওয়ার পরে আমরা অনেক জায়গায় ঘুরছি। আমি সাবার গিয়ে 2 মাস থেকে আসছি আমার বাচ্চাকে নিয়ে, আর অনেক জায়গায় গেছি, মানে সেই ছোটবেলা থেকে ওরে আমি শান্ত করতে পারতাম না। ওরে রাস্তায় বের করলে আমার একটা ব্যাগেই থাকতো শুধু ওর খাবারের জন্য, যে ওর যে ও পছন্দ করে সে কারণে আমার রাস্তায় বের হইতে হইতো। এখন আমার ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক শান্ত হয়েছে, অনেক। যে আমার ছেলেটাকে দেখতে বসে আছে, ওরা এখন নিয়ে আমি সব জায়গায় ঘুরতে পারতেছি। আর ওর বাবা থাকলে ওরা কিছু লাগে না, এখন ওর বাবা আর বন্ধু হয়ে গেছে। ও কথা বলতে পারে না, কিন্তু ওর মুভমেন্ট দেখে এখন আমরা বাবা মা হিসেবে বুঝি যে আমার ছেলে এখন এটা চাইতেছে, এখন এটা, যে এখন ওখানে আমি সব কিছু করতে পারতেছি। আমার যে এই যে অস্থিরতা কমানোটা, এই জিনিসটা আমি এই স্কুলে আসার পর থেকে পাইছি। এবারে শুনবো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান ইয়াসিনকে নিয়ে তার বাবার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। ইয়াসিনের মা বলছিল যে আপনি ইয়াসিনের অনেক বড় বন্ধু এবং আপনি থাকলে আসলে ইয়াসিনের আর কিছু লাগে না। হ্যাঁ, এটা সত্যিই বলছে, কারণ আমি যতটুক পারি ইয়াসিনের সময় দিই। যেমন অফিস থেকে যত তাড়াতাড়ি বাসায় আসি, ওর নিয়ে মাঠে যাইতেছি, ছাদে যাইতেছি, সব সময় ইয়াসিন আমার পাশে রাখি। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি, ওইখানে ওরা নিয়ে যাই, ও ওর মতো খেলতেছে, এই আর কি। এই জন্য ও আর কি আমার আসলে আর কিছু লাগে না ওর। আপনার সন্তান একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, এই সন্তানকে নিয়ে যে পথটা আপনি চলছেন, সেই পথটা চলতে যে আসলে কি অভিজ্ঞতা হলো আপনার? এইসব বাচ্চা নিয়ে যে সমাজের কাছে ফেস করা যে কী কষ্ট, একমাত্র যাদের ঘরে এইসব বাচ্চা তারাই বোঝে যে কতটা কষ্ট। যে 8-10টা ফ্রেন্ডদের সাথে গেলে ওদের বাচ্চারা এটা আবদার করতেছে, ফোন দিতেছে, বাবা মা এটা লাগবো, ওর এই যে আমার বাচ্চা কিন্তু ফোন তো দেয় না। এটা একটা যে মনের ভিতরে একটা কিঞ্চিত পরিমাণ কোনো একটা জিনিস কষ্টের কথা থাইকা যায়। এটা আমি হাজার হাসি, সব ফ্রেন্ডদের সাথে সময় দিতেছি, সব জায়গায় যেতেছি, সমাজের সাথে তাল মিলাই চলতেছি, কিন্তু মনের ভিতর যে একটা কিঞ্চিত পরিমাণ কষ্ট যে আমার ছেলেটা আমার বাবা বলতে পারে না, বা ও 8-10টা ছেলের মতন না, মানে এটা বইলা ভাষা বইলা প্রকাশ করার মতন না। আমি আর বলার কিছুই নেই, এই আর কি। কারণ আমি তো ওরে রাখতেছি, একমাত্র আমি জানি যে একটা এরকম বাচ্চা রাখা কি কষ্ট। অন্য সবাই দেখতেছে 1 ঘন্টা, স্কুলে দিয়ে 3 ঘন্টা, সবাই হয়তো বা আধা ঘন্টা 10-15 মিনিট দেখতেছে, কিন্তু দিন রাত 24 ঘন্টা আমি আর ওর মা সার্ভাই করতেছি ওরা নিয়ে। আজকে থেকে না, অনেক ছোট থেকেই। একমাত্র আমরাই জানি যে কিসের মধ্যে আমরা আছি।
দর্শক, আসলে ইয়াসিনের মা বাবার এই কথাগুলো তাদেরকে যেরকম ইমোশনাল করে দিয়েছে, আমিও আসলে ইমোশনাল হয়ে গেছি। এবং এই বাস্তব সত্যগুলোর সম্মুখীন যখন হই, তখন সত্যি যে প্রশ্নটা সবার সামনে চলে আসে সেটা হচ্ছে, তাই তো আমাদের ইয়াসিনরা যদি একা হয়ে যায় পৃথিবীতে, তাদের মা বাবা যদি না থাকে, তখন এই ইয়াসিন, এই মাহনাজ, এই ফাতেমা, ওরা কোথায় যাবে, কোথায় এরকম আদর পাবে? সন্তানের ভালোর জন্য এই মা বাবারা তো তাদের অনেক পছন্দের জিনিসকে পরিত্যাগ করেছে। তারা আসলে যেটা বললেন ওনারা, যে সেই খাবারগুলো খান না, যে খাবারটা সন্তানকে দিতে পারেন না ওনারা। দুহাত বাড়িয়ে দাও। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। এবারে চলে যাচ্ছি মাহনাজের আম্মুর কাছে, শুনবো মাহনাজকে নিয়ে পথ চলতে যেয়ে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই মায়ের। জি আপা। মাহনাজেরও ঘুমের প্রবলেম ছিল প্রথম যখন ওর বয়স 6 মাস থেকে 1 বছর, ওকে আমরা যে কলিক বেবি বলি, ওই রকম রাতের বেলা কান্না করে উঠতো, বা ওই খাবার যখন ওর যে স্বাভাবিক খাবার সেগুলোতেও একটু প্রবলেম ছিল। ও কিন্তু এখনও ফল খায় না। যখন আমরা ডাক্তার দেখালাম তখন ডাক্তার কিছু খাবার একেবারেই আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিলেন। 1 নম্বরে ছিল দুধ, যেটা মাহনাজের সবচেয়ে প্রিয় খাবার ছিল, সেটা পুরোপুরি আমার মেয়েকে বন্ধ করে দিতে হয়েছে। আমি ওর মা হয়ে ওর সামনে যখন খাই তখন আমার মনে হয় কলেজা ফেটে যায়, মেয়েকে দিতে পারি না। তো ধৈর্য নিয়ে সেগুলো এখন কমপ্লিট করেছি। গ্লুটেন ফ্রি খাবারগুলোতে ওকে অভ্যস্ত করেছি। আপনি মাহনাজের মা, আপনার সন্তান একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, সে আর 10টা সাধারণ শিশুর মতো না। এই বিষয়টা আসলে মাহনাজের মাকে কতটা ভাবায়, কতটা আসলে কষ্ট দেয়? অনেক, মানে এটা আসলে যে আমার চোখের পানি দেখেই হয়তো বুঝতে পেরেছেন, প্রতিটা ক্ষণ মানে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। এখনও আমার মাথায় চিন্তা যে আমার মেয়েটা কখন আবার বাসায় যাবে, বা স্কুলে যেহেতু এখন আমরা আছি, যে বাসায় কখন যাবে। ও যে রেগুলার রুটিনটা, সেটা কিন্তু আজকে কিছুটা ব্রেক হয়েছে। মেয়ে কিন্তু হয়তো দেখা যাবে বাসায় গিয়ে মর্জি করবে বা বিরক্ত করবে, এভাবেই যাচ্ছে আর কি। আমার দিনটা শুরু হয় সকাল সেই ফজরের পর থেকে আমার রাত 11টা পর্যন্ত আমার চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, আমার অফিসিয়াল চ্যালেঞ্জ। মেয়েকে যতটুকু সময় পারি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য। মাহনাজদের মতো স্পেশাল নিড বাচ্চাদেরকে নিয়ে পথ চলতে গিয়ে মা বাবার যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, পরিবারগুলো যে চ্যালেঞ্জ মোকাবেলা করে, এগুলো থেকে উত্তরণের উপায়টা কি আছে বলে মনে করেন আপনি? রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে, আমাদের যেই প্রাতিষ্ঠানিক যেই পর্যায়গুলো সেগুলোতে আরও আওতা বাড়াতে হবে, এবং থেরাপি সহ বিভিন্ন যেই সেবাগুলো, সেবা কার্যক্রমগুলো, সেগুলোকে আরেকটু সহজলভ্য করতে হবে। এবং আমাদের যেই এডুকেশন এবং যেই কারিকুলাম যেগুলো আর কি, কিছুটা এই সব রিলেটেড আমাদের যখন আমরা হাই স্কুলে বা পড়ি, এই ধরনের টপিক নিয়ে অন্তত একটা চ্যাপ্টার যেন থাকে, এবং সমাজে সব মানুষকেও এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। কারণ এই জিনিসটা কিন্তু বাবা মায়ের পাপের কারণে হয় না, এটা প্রাকৃতিকভাবেই হয়েছে। মাহনাজকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি? ও যেন ভালো মানুষ হয়, নিজের একটা পরিচয় তৈরি করতে পারে, এটাই আমার চাওয়া। মাহনাজের বাবার সাথে মাহনাজের বন্ধুত্বটা কিরকম? কলিং বেল শুনেই বাসায় বোঝে যে ওর মা এসেছে, বাবা এসেছে। মানে বাবার তখন তার আমার কাছে যেই বায়নাগুলো করতে পারে না, বাবার কাছে হচ্ছে তার সব বায়না। বাবার কাছে অন্যায় বায়না হোক বা ন্যায্যগত বায়না হোক, মানে বাবা হচ্ছে সব বাবার কাছে গিয়ে বলবে। আমি হয়তো একটু শাসন করি, বাবা সেই পুরো একদম ছেড়ে দেয় মেয়েকে, যে তুমি তো শাসন করেছো, আমিও যদি শাসন করি তাহলে মেয়ে যাবে কোথায়। অনেক অনেক শুভকামনা থাকলো মাহনাজের জন্য। আপনাদের আন্তরিকতার প্রচেষ্টায় মাহনাজ আরও এগিয়ে যাবে অনেক দূর, এটাই কামনা। জি ফারহানা আপা, আপনার এই বিশেষ পথ চলায় কী কী চ্যালেঞ্জ ছিল, আর এখন কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? বাহিরে যখন বের হতাম তখন ওর আর বাসায় ফিরতে যেত না। ঘন্টার পর ঘন্টা দেখা যেত যে রাস্তায় আমি হাঁটতাম, নিয়ে বসে থাকতাম,
রিকশায় ঘুরতাম, সে স্কুল থেকে যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে যাবে, অথবা বাসায়ও সে যেটা করে, আরেকটা জিনিস বলবো যে ওর বাবাকে ফোন করে দিতে বলে। ফোন সে একটা করে ওয়ার্ড বলে, কিন্তু ফোন বাবারে বলবে আইসক্রিম বা চকলেট মানে নিয়ে আসার জন্য, বা খাবো, সাথে বলবে যে খাবো মানে এটা আমাকে দাও। এই জিনিসটা আমি কখনো মানে কল্পনাও করি নাই। ও যখন এখন বলে যে ফোন দিয়ে এই খাবারের কথা, মানে আমাদের দুজনের কাছেই খুব ভালো লাগে। কি ধরনের সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? সেটা হচ্ছে যে কোনো জায়গায় মার্কেটে গেলাম, সেখানে একটা কিছু পছন্দ হইলো, সবসময় সব কিছু দেওয়া যায় না স্পেশাল বাচ্চাদের, সেই জিনিসটা নিবেই এবং চিৎকার চেঁচামেচি। ওইখানে সে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মানে তোমাকে আমি সিন ক্রিয়েট করবো, তুমি আমাকে ইচ্ছা করে কিনে দিয়ে নিয়ে চলে যাবা। হয়তো আমার জামাটা ছিঁড়ে দেয় বা আমার ওড়নাটা ছিঁড়ে ফেলে, মানে কামড় দিয়ে ধরে রাখে বা টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে, রীতিমতো ছিঁড়েই ফেলে। সত্যি কথা, যেটা আমার প্রায় সময়ই দেখা যায় যে আমার জামা এখান থেকে এখানে ছিঁড়ে থাকে। আর আগে ওড়নাগুলা ছিঁড়া থাকতো, ওড়নাগুলি কামড় দিয়ে ছিঁড়ে ফেলতো, কোলে থাকতো, কোলে থেকে মারধর করতো। মানে মানুষের সামনে তো তোমাকে যদি এরকম করি তাহলে তো তুমি অবশ্যই দিবে। মানুষজন যখন ভিড় করে বা দেখা যায় যে একটা প্লেসে আসছে, ওকে কেন্দ্র করেই দেখতেছে বা করতেছে, তখন ও বিরক্ত হচ্ছে। এটা দেখে আমাদের মানে বাংলাদেশের যে মানুষজন, সেটা আমাদের মায়েদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। ওই সময়টা আমরা বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে একটু অনেক কষ্টকর, টাফ। এই পরিস্থিতিকে উত্তরণের উপায় কি, আপনি কি মনে করেন? সবাই এটাকে লুকোচুরি করে হাইড করে রাখছে, বাসায় রাখতেছে, কোনো অনুষ্ঠানে যাচ্ছে না, এটা করছে। হ্যাঁ, আমারও হয় না যে তা না। একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, হলুদের প্রোগ্রাম হচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে, গান হচ্ছে, সেটা নিতে পারে না, সব সময় নিতে পারে না। আমরাই তো নিতে পারি না, আমাদের দেখেন বিরক্ত হই, আমরা নেমে চলে আসি, সরে যাই। চলে যাচ্ছি ইয়াসিনের বাবার কাছে। ইয়াসিনদের মতো এরকম বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের বাবাদের আসলে কি করণীয়? সকল বাবাদেরই উচিত ফার্স্টে তার ওয়াইফকে সাপোর্ট দেওয়ার, কারণ একটা ওয়াইফ অনেক কষ্ট করে। ঠিক আছে, দেখা গেছে অনেক সমাজ থেকে এরকম বাচ্চা হইলে ছেলেরা আমরা বিভিন্ন জায়গায় যাই, কাজকর্ম বিভিন্ন, কিন্তু তার ওয়াইফটা সারাদিন বাসায় থাকে। দেখা গেছে হাজব্যান্ডও খারাপ কিছু করলে দেখা গেছে ওয়াইফের উপরে চাপটা বেশি পড়ে, যে ও কোথায় যাবে, ওইখান তো ওর দোষ নাই, যেহেতু বাচ্চা এরকম হয়েছে কারো হাত নেই। তো হাজব্যান্ডের এতটুকুই কর্ম যাতে অন্তত ওয়াইফকে সাপোর্ট করে, যে আমাদের বেবি আমরা এটা সার্ভাই করব, যাতে আমরা না থাকলেও কিভাবে চলতে পারে, কীভাবেই করতে পারে, ওরকম একটা কিছু তৈরি করে দিয়ে যে আমরা দুনিয়া থেকে যেতে পারি। এটাই দুজনের আর কি একভাবে করলে আর কি ভালো হয় জিনিসটা। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দরকার, আর হাজব্যান্ডের বেশি, কারণ একটা ফ্যামিলি মেয়ের মূলদণ্ডে একটা স্বামী থাকে, স্বামী পারে একটা ফ্যামিলির সুন্দর মতো গড়ে নিতে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি ইয়াসিনের আম্মুর কাছে। আর ঠিক এই মুহূর্তে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। জি আপা। আগে যে একটা উশৃঙ্খল দোকানে গিয়ে তো মনে করেন সব কিছু ধরতো, সব কিছু ফেলে দিত। এখন দোকানে যাবে, নর্মালি দাঁড়ায় থাকবে, মানে ওকে দেখে কেন বলবে না যে ও আমার বাচ্চাটা অসুস্থ বাচ্চা। এই পর্যন্ত আমি ওটা নিয়ে আসতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অসুস্থ বাচ্চাদের বাবা মাকে শুধু একটাই বলবো, আপনারা হার মানা যাবে না। আপনারা যত যাই হোক, যে পরিস্থিতি থাকুক, সন্তানের প্রতি বিরক্ত না হয়ে ওরা হার মানবেন না। ওরা নিয়ে আগায় যাওয়াটাই আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং এখন বিষয়। এই পথ চলায় আসলে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন আপনি কার কাছ থেকে? আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমার হাজব্যান্ড আমাকে মানসিক দিক থেকে বলুন বা আমার সন্তান দিক থেকে বলুন, আমার সবচেয়ে সাপোর্টিং। মানে আমি এক কথা বলতে গেলে উপরে আমার আল্লাহ, নিচে আমার হাজব্যান্ড। আমি অনেক লাকি, আমি এরকম একটা হাজব্যান্ড পাইছি যে আমার এই বাচ্চা হওয়ার পর কখনো আমাকে বলে নাই যে, অনেক মানুষ বলছে যে আমার পাপের কারণে আমার বাচ্চা এরকম হয়েছে, মানে আমি অনেকের কাছ থেকে শুনছি, কিন্তু আমার হাজব্যান্ড কখনো বলে নাই। ও আমাকে সবসময় বলছে যে না, আল্লাহ আমাদের দিছে, আল্লাহ আমাদের খুশি হয়ে দিছে, এই বাচ্চা নিয়ে আমরা চলতে হবে। আমি মন ভেঙে গেছে, আমি বাচ্চার সাথে অনেক মানে বাবা মা তো যত যাই হোক মানে কন্ট্রোল করা যায় না, ওরা এত অস্থিরতা করে, আমি রাগ হয়ে যাই, কিন্তু আমার হাজব্যান্ড কখনো রাগ হয় না। জি আপা, অসংখ্য ধন্যবাদ। আপনার অর্জন পরিসর সম্পন্ন সন্তান ফাতেমাকে আপনি এবং ফাতেমার বাবা ভবিষ্যতে কোথায় দেখতে চান? ভবিষ্যতে দেখতে চাই যে ফাতেমা আম্বানি ৮-১০টা স্বাভাবিক মানুষের মতো সে বড় হবে, পড়াশোনা করবে, তার বিয়ে দিব,
তার বাচ্চা কাচ্চা হবে এবং তার নিজের আপন বলতে কেউ থাকবে। এখন ওর বাচ্চা যদি ওকে দেখে আমার পর কিন্তু একজন দরকার, সেই প্রতিনিধি হিসাবে আমি চাইবো যে ওর বাচ্চা ওর জন্য আমি যাতে সেই সময়টুকু পর্যন্ত আল্লাহ আমারে মানে আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা ওদের এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ করার ক্ষেত্রে আসলে সমাজের কি দায়িত্ব রয়েছে বা রাষ্ট্রের কি করণীয় আছে বলে আপনি একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের মা হিসেবে মনে করেন? সবাইকেই বলবো মন মানসিকতাটা চেঞ্জ করা দরকার। এই বাচ্চাদেরকে নিয়ে নেগেটিভ কথা না বলে সব পজিটিভ কথা বলুক। আমি যেভাবে পজিটিভলি সব চিন্তা করি, একটা সময় ছিল তখন আমি খারাপ ভাবতাম না যে তা না, একটা সময় ছিল, কিন্তু আমি এখন সব পজিটিভলি নেই। কারণ হচ্ছে আমি ভালো থাকলে আমার বাচ্চা ভালো থাকবে। চমৎকার বলেছেন, সত্যি তাই। আমি খুশি থাকলে আমি আমার বাচ্চাকে খুশি দিতে পারবো। আমি যদি কান্না করি, আমি যদি মন খারাপ করি, আমি কিন্তু আমার বাচ্চার জীবনটা সুন্দর করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমি ফারহানা আপার কথা ধরেই বলতে চাই যে সত্যিকার অর্থেই আমাদের সবারই মন মানসিকতার ইতিবাচক পরিবর্তন আসা উচিত, যাতে এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা খুব সুন্দরভাবে তাদের আগামী দিনগুলো চলতে পারে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আয়োজনে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মা বাবা যে কথাগুলো বললেন আপনারা শুনলেন, যে বিষয়টা সবচেয়ে বেশি আমাদের ভাবায় সেটা হচ্ছে সত্যি তাই, এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি মা বাবার অনুপস্থিতিতে আমাদের মাহনাজ, আমাদের ফাতেমা, আমাদের ইয়াসিনের মতো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা আসলে কোথায় যাবে, কোথায় নিরাপদ আশ্রয় পাবে। আমাদের সবারই আসলে ইতিবাচক মন মানসিকতা লালন করতে হবে। আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে, তাদের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়াটা নিশ্চিত করতে হবে। আমরা আন্তরিকতা সহকারে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখব এবং নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। দর্শক, আগামী পর্বে আজকের মতোই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। শুনব বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে মা বাবাদের পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।